আজকের আলোচ্য বিষয় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। এখন আমরা প্রথমত জানতে হবে আমাদেরকে যে রক্তচাপ কাকে বলে। সেটা হলো যে রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় রক্তনালীর গায়ে যে পার্শ্বচাপ দেয় তাকে বলা হয় ব্লাড প্রেশার বা রক্তচাপ। অর্থাৎ ব্লাড প্রেশার ইজ এ ল্যাটারাল প্রেশার হোয়েন ব্লাড পাসেস থ্রু দ্য ব্লাড ভেসেল। তাহলে কি ফ্যাক্টরের উপর নির্ভর করে রক্তের চাপ? বলা হলো রক্তচাপ বা ব্লাড প্রেশার, এখন যেটা বললাম স্বাভাবিক অবস্থায় আমরা জানি যাকে বলে বিপি বা ব্লাড প্রেশার, বিপি। এটা কিসের উপর ডিপেন্ড করে, কি ফ্যাক্টরের উপর নির্ভর করে ব্লাড প্রেশারটা? এটার আগে প্রাসঙ্গিক কথা বলিনি। অনেক সময় ইদানিংকালে ব্লাড প্রেশার অনেক ডাক্তাররা মাপতে চান না বা আমরাও মাপতে চাই না, বিকজ অফ এই ব্লাড প্রেশার শরীরের একটা নির্দিষ্ট জায়গায় 2 হাতে মাপা হয়। অনেক সময় দেখা যায় শরীরের বিভিন্ন ধরনের সিচুয়েশন কারণে ব্লাড প্রেশার ভেরি করে, যার জন্য এক জায়গায় ব্লাড প্রেশার দিয়ে নিশ্চিত হওয়া যায় না যে তার ব্লাড প্রেশার কোন পর্যায়ে আছে। তারপরেও ব্লাড প্রেশার মাপা হয়। স্বাভাবিক যে ব্লাড প্রেশার আমরা জানি যে স্বাভাবিক একজন সুস্থ ব্যক্তির সিস্টোলিক এবং ডায়াস্টোলিক 2 ধরনের প্রেশার আছে। সিস্টোলিক প্রেশারটা যদি 110 থেকে 120 এর মধ্যে হয় এবং ডায়াস্টোলিক প্রেশার যদি 70 থেকে 80 এর মধ্যে হয়, তবে এটাকে স্বাভাবিক প্রেশার হিসেবে ধরা হয়। আর কোনো কারণে কারো প্রেশার যদি 140 সিস্টোলিকটা হয়ে যায় এবং 90 এর প্লাস যদি ডায়াস্টোলিক প্রেশার হয়, সেক্ষেত্রে আমরা তাকে বলা হয় হাইপারটেনসিভ সিচুয়েশন বা হাইপারটেনশন। হাইপারটেনসিভ একজন ব্যক্তি হন, এই যে হাইপারটেনশন হয়, উচ্চ রক্তচাপ হয়, সেটা একজন ব্যক্তির তার স্বাভাবিক অবস্থায় তার মনে করেন তার হাইট, তার বয়স, তার পেশা, তার চলাফেরা, তার লাইফস্টাইল, তার ইকোনমিক কন্ডিশন, তারপর রেস, জাতিগত, এই সমস্ত কারণে তার যে প্রেশারটা থাকার কথা, তার চেয়ে প্রেশার যদি বেড়ে যায়, এই 140/90 প্লাস হয়ে যায়, তখন এই অবস্থাটাকে আমরা বলবো হাইপারটেনশন। তো হাইপারটেনশন হওয়ার আগে আমাদের জানা দরকার ব্লাড প্রেশার কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। সে বিষয় নিয়ে এটা আলোচনা করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি আজকে হোমিওপ্যাথি কনসেপ্টে আমি বিষয়গুলো আলোচনা করব। সেটা হলো ব্লাড প্রেশার। বললাম যে ব্লাড প্রেশার একটা সংজ্ঞা বললাম। তো বলছি যে এটা অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। তার মানে রক্তনালী, এটা রক্তনালীর ভিতর দিয়ে যাওয়ার সময় রক্তনালীর গায়ে এরকম পার্শ্বচাপ দেয়, ল্যাটারাল প্রেশার দেয়। এইভাবে প্রেশার দেয়। তো প্রেশার দেয় আর রক্তনালীর গায়ে যে চাপ সৃষ্টি হয় সেটা তো প্রেশার বললাম। কিন্তু এই বিষয়গুলো ডিপেন্ড করে, নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপরে। সেটা আমরা বলছি যে প্রথমত হলো রক্তের ঘনত্ব। এটা হলো ভেলোসিটি অফ ব্লাড। রক্তের পরিমাণের উপর নির্ভর করে যে ভেলোসিটি অফ ব্লাড বা ভলিউম অফ দ্য ব্লাড, রক্তের পরিমাণের উপর নির্ভর করতেছে রক্তচাপ। তারপরে নির্ভর করতেছে ভিসকোসিটি অফ ব্লাড, রক্তের ঘনত্বের উপর নির্ভর করতেছে। তারপরে লুমেন অফ দ্য ব্লাড ভেসেল, রক্ত নালীর যে ছিদ্র আছে তার উপর নির্ভর করতেছে। 4 নম্বর হলো পেরিফেরাল রেজিস্ট্যান্স। এই বিষয়গুলো একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। যে ভেলোসিটি অফ দ্য ব্লাড, আমাদের জানি যে আমরা সুস্থ একজন স্বাভাবিক ব্যক্তির শরীরে যে পরিমাণ রক্ত থাকে তার পরিমাণ হলো 4.5 থেকে 5.5 লিটার। যদি কোনো কারণে এই রক্তের পরিমাণ যদি কমে যায় এবং কোনো কারণে যদি বেড়ে যায়, ডিজিজ কন্ডিশনে বা স্বাভাবিক ফিজিওলজির বাইরে যদি এরকম প্যাথোলজিক্যাল কন্ডিশনে চলে যায়, তাহলে রক্তের চাপ বেড়ে যেতে পারে। তারপরে ভিসকোসিটি অফ দ্য ব্লাড, রক্তের ঘনত্ব। ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে রক্তের চাপ বেড়ে যাবে, ঘনত্ব যদি কমে যায় তাহলে রক্তের চাপ বেড়ে যেতে পারে। সেটা হলো যে ঘনত্ব বেড়ে যায় তার মানে যদি কোনো কারণে কোনো তরল পদার্থ বেশি ঘন হয়, তার ফোর্স কমে যায়। তার মানে যে তার রক্তনালীর ভিতর দিয়ে যাওয়ার সময় আস্তে যাওয়ার জন্য তে পার্শ্বচাপটা বেশি দেবে। আবার যদি অতি পাতলা হয়ে যায় তাহলে ফোর্সফুলি যাওয়ার সময়ও তার পার্শ্বচাপটা বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে ভিসকোসিটি বা রক্তের ঘনত্ব একটা নির্ভর করে যে রক্তের প্রেশার বাড়ানোর জন্য। লুমেন অফ ব্লাড ভেসেল, রক্তনালীর ছিদ্র যদি কখনো কম বেশি হয়, একই রকম না হয়, তাহলে এটার উপরেও নির্ভর করে রক্তের চাপ বেড়ে যায়। যেমন একটা পাইপের ভিতর দিয়ে যদি পানি আমরা স্যালো মেশিন বা কোনো একটা মেশিন দিয়ে পাম্প দিয়ে পানি উঠে একটা পাইপের ভিতর দিয়ে পানিটা যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে আমরা পানিটা স্বাভাবিক নিয়মে পাইপের ভিতর দিয়ে যাওয়া একটা জিনিস। আর যদি আমরা মনে করি যে পানিটা অনেক দূরে নিয়ে যাব, তাহলে পাইপের মাথায় আমরা চিপে ধরি যে তার ফোর্স বেড়ে দেওয়ার জন্য। এটা স্বাভাবিক, আমরা এই দৃষ্টিতে আমরা দেখতে পারি যে এটা চেপে ধরলে ফোর্সটা বেড়ে যায়। তার মানে রক্তনালীর ভিতরে কোনো কারণে যদি কোনো একটা জায়গা কনস্ট্রিক্টেড হয়ে যায়, রক্তনালী চিকন হয়ে যায় অথবা সরু হয়ে যায়, বিভিন্ন কারণে হতে পারে, সরু হতে পারে, রক্তনালী ছিদ্র চিকন হতে পারে। আমরা জানি আমাদের শরীরের যে
হাইপার লিপিডিমিয়া যে একটা সমস্যা হয়, যেখানে কোলেস্টেরল বেড়ে যায়, ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, এইচডিএল, এলডিএল এগুলো এলোমেলো হয়ে যায়। এই সমস্ত কারণে রক্তনালীর ভিতরে রক্তের ঘনত্ব এবং রক্তের যে দেয়ালের মধ্যে ব্লাড ভেসেলের রক্তনালীর দেয়ালের মধ্যে ফ্যাট জমে, তখন রক্তনালীর ছিদ্র হওয়ার জন্য রক্তচাপে ফোর্সের যে আসলে বাধা সৃষ্টি করে, সেক্ষেত্রে প্রেশার বেড়ে যেতে পারে এই বিষয়টা। তাহলে লুমেন অফ দ্য ব্লাড ভেসেল গেল। আরেকটা পেরিফেরাল রেজিস্ট্যান্স। পেরিফেরাল রেজিস্ট্যান্স মানে বাধা। ধরেন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, বিকল্প কোনো রাস্তা নেই, ওই রাস্তা দিয়ে যেতে হবে, সামনে একটা যানজট, আপনি তাহলে এই রাস্তা পার হতে পারবেন না। লাইক দ্যাট, রক্তনালীর ভিতর দিয়ে যাওয়ার সময় যে সামনে কোনো কারণে বাধা হয়, কোনো রক্তনালী যদি ব্লক হয়ে যায়, তাহলে রক্ত যেতে পারবে না, তখন রক্তনালীর গায়ে চাপ সৃষ্টি করবে, তখন প্রেশার বেড়ে যায়। তো এখন এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ব্লাড প্রেশার বা হাইপারটেনশন যতই আমরা প্রতিষ্ঠান করে দেই না কেন হাইপারটেনশনের জন্য, এই প্রতিষ্ঠানগুলো অতটা কার্যকরী হবে না যদি না কি কারণে তার প্রেশার বাড়তেছে, কি কারণে তার রক্তের ভলিউম বেড়ে যাচ্ছে, তার ভিসকোসিটি বেড়ে যাচ্ছে, পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, লুমেনের ছিদ্র, ব্লাড ভেসেলের ছিদ্রটা বেড়ে যাচ্ছে। এই কজগুলো যদি আমরা সঠিকভাবে নির্ণয় করি, যদি সঠিক জায়গায় চিকিৎসা করি, তাহলে ব্লাড প্রেশারের জন্য আলাদা কোনো ওষুধও খাওয়া লাগবে না, অথবা পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যার কারণে, হাইপারটেনশনের কারণে তার স্ট্রোক করার ঝুঁকি, বিভিন্ন ধরনের সমস্যাগুলো হতে পারে, সেগুলো ঝুঁকির থেকে আমরা বেঁচে যেতে পারি। এখন অনেক সময় অনেক ডাক্তাররা, কার্ডিওলজিস্টরা সাধারণত এই সমস্ত ক্ষেত্রে তার লাইফস্টাইল, খাওয়া-দাওয়া, পথ্য এগুলোর উপরে অনেক জোর দিয়ে থাকেন। আসলে আমাদের হোমিওপ্যাথি কনসেপ্টটা এরকম, আমরা আসলে হাইপারটেনশনের চিকিৎসা করছি না, ব্লাড প্রেশারের চিকিৎসা করছি না, কারণে চিকিৎসা করতেছি। আমি যে কারণে যে ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, এইটার যদি একজন ডাক্তার হিসাবে আমরা জানি যে কেন তার রক্তের ভলিউমটা বেড়ে যাচ্ছে, রক্তের ঘনত্ব কেন বেড়ে যাচ্ছে, এটা কেন বেড়ে যায়, সেই ব্যক্তি বিশেষে আমরা তাকে সার্চ করব, তার কাছে শুনবো তার লাইফস্টাইল, তার খাওয়া-দাওয়া, চলাফেরা, বিভিন্ন স্ট্রেসের কারণে প্রেশার বেড়ে যেতে পারে। একটা মজার জিনিস হলো যে অনেক সময় প্রেশারের ওষুধগুলো, এখন তো অনেকে আছে ডাক্তার, রাস্তাঘাটে ডাক্তার, দোকানদার ডাক্তার, বা যার পেশাগত অভিজ্ঞতা নাই, প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তারাও ডাক্তার। যেমন ধরেন কোনো একজন ডাক্তারের কাছে চট করে একজন ব্যক্তি গেল, যার দেখা যাচ্ছে অনেক অসুবিধা, কিন্তু অনেক অসুবিধার মধ্যে তার ধারণা হলো যে আমার প্রেশারটা বেড়ে গেছে। তো ডাক্তার সাহেবকে বললেন বা দোকানদারকে বললো, উনি প্রেশার দেখলেন, তাৎক্ষণিকভাবে প্রেশার বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে একটা ওষুধ দিয়ে দিল। সাপোজ একটা ওষুধ দিয়ে দিল প্রেশার কমানোর জন্য। দেখা যাচ্ছে কি ওষুধ একটা দিল, ধরেন একটা অ্যামলোডিপিন গ্রুপের একটা ওষুধ দিয়ে দিল, যেটা ক্যালসিয়াম চ্যানেলটাকে ব্লক করে দেয়, বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হিসেবে অ্যামলোডিপিন। অ্যামলোডিপিন একটা ওষুধ যেটা প্রেশারের জন্য সাধারণত প্রেসক্রাইব করে এলোপ্যাথি ডক্টররা, সেটা হলো অ্যামলোডিপিন। এটা কি করে, ক্যালসিয়াম লেভেলের কারণে বা ক্যালসিয়ামের আধিক্যের কারণে যদি প্রেশার বেড়ে যায়, এই ক্যালসিয়াম চ্যানেলটাকে ব্লক করে প্রেশারটা কমায় দেয়। যদি ভুল হয় যে কোনো কারণে ক্যালসিয়াম লেভেল না বাড়ার জন্য তার প্রেশার বেড়ে গেছে, কারণ দোকানদার অথবা কোনো অনভিজ্ঞ ডাক্তার বা যারা এই বিষয়ে পারদর্শী নয়, অ্যামলোডিপিন গ্রুপের ওষুধ দিয়ে দিল, খাচ্ছে, খাওয়ার পরে কিছুটা রোগী বেটার ফিল করবে। অথবা আরেকটা প্রসঙ্গে কথা বলার জন্য এই কথাটা বলা, সেটা হলো যে কোনো রোগী দৌড়ে এসে যে প্রেশারটা মাপে, হঠাৎ করে তার প্রেশারটা বেড়ে যেতে পারে, ওটা কিন্তু মূল প্রেশার নয়। তাকে বুঝতে হবে কোন সিচুয়েশনে সে প্রেশারটা মাপতেছে। আমরা সাধারণত যারা বিচক্ষণ ডাক্তার, তারা এটা বলেন যে আপনার প্রেশারটা চট করে একবারে দেখে আপনাকে সিদ্ধান্তে আসা যাবে না যে আপনার প্রেশারের রোগী আপনি। আপনাকে প্রেশার মাপতে হবে, সেটার ৩টা শর্ত। একটা হলো একই ব্যক্তির দ্বারা মাপতে হবে, একই মেশিনে মাপতে হবে, এবং একই সময়ে মাপতে হবে। একই ব্যক্তি মানে সে মাপতে পারুক বা না পারুক, তার দ্বারাই মাপতে হবে। একই মেশিন, সে মেশিনটা ভালো হোক মন্দ হোক, ওই মেশিনে মাপতে হবে। এবং একই সময়, যে সময়টা রোগীর জন্য একটা বেস্ট টাইম, রিল্যাক্স মোডে যায়। হয়তোবা এমন হতে পারে যে আমি ৪টার সময় কথা দিচ্ছি প্রেশার মাপতে হবে, দৌড়ে গেল প্রেশার মাপার জন্য, তা হবে না। এই ৩টা শর্ত পূরণ করে পরপর ৬ দিন প্রেশার মাপার পরে এই প্রেশারটাকে গড় করলে যে প্রেশার হয়, এটা আসলে তার জন্য সঠিক প্রেশার। তো তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনে যখন তখন প্রেশার মেপে মানুষকে আসলে প্রেশারের ওষুধ প্রেসক্রাইব করা যায় না। এখন যে ঘটনাগুলো হচ্ছে এরকমই হচ্ছে। সাপোজ অ্যামলোডিপিন ওষুধ খাওয়াচ্ছে ক্যালসিয়াম চ্যানেলটাকে ব্লক করার জন্য, যেহেতু ক্যালসিয়াম যদি বেড়ে যায়, রক্তের ঘনত্ব বেড়ে যায় এবং এতে করে প্রেশার বেড়ে যায়, যার জন্য এই গ্রুপের ওষুধটা দেওয়া হলো। এটা খেতে খেতে একটা সময় দেখা যায় শরীরে ক্যালসিয়াম শরীর থেকে আউট হয়ে গেল, ক্যালসিয়াম শরীর থেকে ব্লক করার জন্য ক্যালসিয়াম আর শরীরের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে না। দীর্ঘদিন এরকম চলতে চলতে একসময় দেখা যাচ্ছে যে তার বিভিন্ন ধরনের বিষ, ব্যথা, বেদনা এগুলো চলে আসবে, হাড়ের মধ্যে ব্যথা, হাড়ের ক্ষয়, রিউমেটিক পেইন, এক ধরনের সমস্যা, অস্টিওপোরোসিস বা দাঁতের সমস্যা হতে পারে, তারপরে নেইল বেডের এগুলো সমস্যা, রক্তের সমস্যা, হাড়ের সমস্যা, এগুলো নানান কিছু সমস্যা দেখা দিবে। এই রোগীটা বিভিন্ন মানে এই সমস্ত সমস্যাগুলো ভুগতে ভুগতে একটা সময় সে দেখা যাচ্ছে যে হয়তোবা কোনো কারণে হাড়ের ডাক্তারের কাছে চলে গেলেন, যে ডাক্তার সাহেব আমার ব্যথা বেদনা হাড়ের মধ্যে। উনি পরীক্ষা নিরীক্ষা করলেন, করে আরে আপনার তো ক্যালসিয়াম লেভেল একেবারে ফল করে গেছে, এই জন্য উনি ক্যালসিয়াম সাজেস্ট করলেন। এদিকে কিন্তু প্রেশারের ওষুধ খাচ্ছে অ্যামলোডিপিন, তাকে ক্যালসিয়ামটাকে ব্লক করার জন্য, আরেকদিকে আরেক হাড়ের ডাক্তার ওনাকে ক্যালসিয়াম ওষুধটা দিচ্ছে ক্যালসিয়াম লেভেল কমে যাওয়ার জন্য। এই যে কন্ট্রাডিকশন, এই সমস্ত কারণে দেখা যায় যে একজন লোকের আসলে সঠিকভাবে এই যে হাইপারটেনশনই বলি বা ব্লাড প্রেশারের জন্য চিকিৎসা হচ্ছে না। আমাদের কনসেপ্ট বা হোমিওপ্যাথি ডাক্তাররা আমরা যা করি সেটা হলো যে আমরা রোগীকে পর্যবেক্ষণ করি,
রোগটির কেন তার এই সমস্যাগুলো হলো, কেন তার প্রেশার, হাইপারটেনশন হলো, এই সমস্ত সার্চ করি। সে কোনো অ্যাংজাইটিতে আছে, তার কোনো স্ট্রেস আছে, তার ঘুম হচ্ছে না, মানসিক কোনো দুশ্চিন্তা, ফাইন্যান্সিয়াল কোনো সমস্যা, ফ্যামিলিতে কোনো সমস্যা, এই ধরনের নানান রকমের বা যে জবটা করতেছে সেই জবের প্রতি তার আগ্রহ নেই কিন্তু করতে বাধ্য হচ্ছে। এই ধরনের নানান রকম ছোটখাটো ব্যাপারগুলো আমরা ওভারলুক করি না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা রোগীর সঙ্গে খুব ফ্রেন্ডলি আচরণ করি, বন্ধুত্বসুলভ আচরণ করি, তাকে সান্ত্বনা দিই। দেওয়ার পরে তাকে আমরা অন দ্য বেসিস অফ সাইন সিম্পটমস হোমিওপ্যাথি ওষুধ এপ্লাই করি আমরা, এবং তাতে করে দেখা যায় অনেক বেটার। অনেক মানুষরা এতে করে দেখা যাচ্ছে তাদের যে একটা টেনশন যে আমাদের মধ্যে প্রেশারের কারণে এত কিছু হচ্ছে, আসলে রোগের তো বিভিন্ন কারণ আছে। একজন ডাক্তার তার পেশাগত ডায়াগনোসিস করবে এই রোগটা কি আসলে প্রেশারের জন্য নাকি অন্য কোনো প্রভাব আছে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করবে, তারপরে কনফার্ম করার জন্য ইনভেস্টিগেশন করবে, করার জন্য সবকিছু মিলে চিন্তাভাবনা করে একটা কনফার্ম ডায়াগনোসিস করবে যে এই কারণে তার এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। এছাড়া চট করে একজন রোগীকে দেয়া আসলে এটা অমানবিক এবং এটা ঠিক নয়। এই জিনিসগুলো বর্তমানে যা হচ্ছে তা এইরকমই হচ্ছে। অতএব আপনাদের যারা জনসাধারণ, জনগণ যারা এই ভিডিওটা দেখছেন অথবা আমার সহকর্মী চিকিৎসকবৃন্দ যারা দেখছেন, আপনারা নিশ্চিত হন, আপনারা নিশ্চিত করে বলেন হাইপার টেনশন বলি বা অন্যান্য যেটা লাইফস্টাইল ডিজিজগুলো আছে, হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট একটা ট্রিটমেন্ট সিস্টেম। এক্ষেত্রে এখানে কোনো ইগনোরেন্সের কিছু নাই, এখানে কোনো রকম জটিলতার কিছু নেই। আমরা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে তাদের লাইফস্টাইল চেঞ্জ, খাওয়া, খাদ্য, পথ্য এবং সুন্দরভাবে তাকে একটা ফ্রেন্ডলি আচরণ করে একটা সুন্দর পরামর্শ, এতেই দেখা যাচ্ছে তারা অনেকটাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আপনাদের সবাইকে শুভকামনা, সুস্বাস্থ্যে ভালো থাকুন। খোদা হাফেজ।